হলো সব খবর, কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবডাস্টুডি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে বড় ধরনের পরিবর্তন আনল নির্বাচন কমিশন। পুনর্বহাল হয়েছে ইসির ফলাফল বাতিলের ক্ষমতা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। পাশাপাশি যুক্ত হল আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তিমূলক এবং নজরদারির নতুন ধারা। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধনও বাতিলের বিধান রেখে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আইন সংশোধন এবং নতুন বিধান কার্যকরের মাধ্যমে আসন্ন নির্বাচন স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ এবং জবাবদিহিমূলক হবে বলে আশা করছেন ইসি। আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনেকটা নখদন্তহীন বাঘে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। ৫ আগস্টের পর নতুন কমিশন আস্থার সংকট কাটাতে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও সংশোধনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ইভিএমের সব বিধান বাতিল ও নির্বাচনে ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হলো। নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধেও থাকছে শাস্তির বিধান, এমনকি পদ বাতিলের ক্ষমতাও। যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা রক্ষায় এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসাবে যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। এছাড়া কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিলের ক্ষমতাও এখন ইসির হাতে। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়। সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। খসড়ায় প্রার্থী এবং দলগুলোর আচরণবিধিতে পরিবর্তন এনেছে কমিশন। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে অনুদান ৫০ লাখ টাকা রেখে প্রার্থীদের ব্যয় সুনির্দিষ্ট করা হয়েছে, যার অডিট করবে ইসি। ক্যান্ডিডেটদের যে ব্যয়, এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যত্যয় হয়ে থাকতে পারে, সেগুলোকেই অডিট করবে। কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচন ও ফলাফল প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভোট গণনার সময় গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে, তবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে ৮০,০০০-এরও বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা স্বীকার করেন, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। ভোটের দামামা বাজতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন সহ সরকারি মন্ত্রণালয়গুলো। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের সম্ভাব্য ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন স্কুল প্রাঙ্গণ ও ক্লাসরুম। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা, প্লাস আমাদের র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেব খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সারা দেশে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে
এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। টাকার লোভে অনেক নিরীহ মানুষকে জুলাই আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। একই সাথে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকা এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি। একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশক পর নওগাঁতে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তিনি। বলেছেন, বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার, পোস্টার আর বিলবোর্ডে। ১.৫ দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে এমন আয়োজন। সম্মেলনস্থল শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই দলে দলে জড়ো হতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। বিকেল নাগাদ ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই ভরসা ধরে রাখার দায়িত্ব নেতাকর্মীদের। দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে। তারা মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে বিএনপি। স্বৈরাচার পালিয়ে গেলেও ধ্বংস করে গেছে সরকারি প্রতিটি সেক্টর। বিএনপির দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বলে আশা করেন তিনি। জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত ১ যুগেরও বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল। যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। জনগণের আস্থা যেন নষ্ট না হয় এবং দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। এই দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন, কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। এই কাউন্সিলের মূল আকর্ষণ ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আগামী দিনে দল পরিচালনার ক্ষেত্রে তার প্রতিটি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার নিয়ে ফিরে যাচ্ছেন নেতাকর্মীরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তা গোপন করা হয়। এরপর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের ৭ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীকে খুশি করতে রাজউক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে এসব প্লট বরাদ্দ দেয়। সোমবার এমন অভিযোগে আদালতে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। দুর্নীতির ৩ মামলায় আগামী ২৬শে আগস্ট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের এসব প্লট নেন ক্ষমতার অপব্যবহার করে। এতে রাজউকের নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান। এদিন দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা। ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1969-এর 1C লঙ্ঘন করে তারা মিথ্যা হলফনামা প্রদান করে তারা
এই প্লটগুলা তারা হস্তান্তর করেছে তাদের বরাবরে নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছেন। শেখ হাসিনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হলো চানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজ। এদিন সাক্ষ্য দেন নিহত কিশোর আনাস এবং মাহাদির অভিভাবকরা। সূচনা বক্তব্যে এই হত্যাকাণ্ডে 8 আসামির ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালকে জানান যে 10টি ভিডিও ফুটেজ, 3টি অডিও কল সহ নানা তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে। স্পষ্ট বার্তা দেন, অপরাধীদের বিচারের মুখোমুখি হতেই হবে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অপরাধীদের দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত 4 জন গ্রেফতার করা হয়েছে। এর আগে গত কয়েকদিন ধরেই অস্ত্রের শোডাউন আর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা বলছেন যে সন্ত্রাসী সিন্ডিকেটটি বড়, তাই এটি ভাঙতে আরও লোকবল প্রয়োজন। তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয়তো আরেক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে, প্রশাসনকে সহযোগিতা করতেছে। আমরা যেটা পরে খোঁজ নিলাম যে একেবারে হঠাৎ করে যে তারা 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে, যে এভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে। রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। সোমবার রাত 8টার পর সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এ সময় অন্যতম মাদক কারবারি নাসিম সহ গ্রেফতার করা হয় 14 জনকে। যাকে সন্দেহজনক মনে হচ্ছিল তাকে তল্লাশি করে যৌথ বাহিনী। উদ্ধার করা হয় সেখান থেকে 8টি চাপাতি, 4টি মদের বোতল, 68টি হেলমেট এবং মাদক। এর আগে সকালে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহ আলম নামে একজন নিহত হয়েছেন। আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। এবং আজকে আমাদের যৌথ অভিযান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারি সামগ্রীগুলো পাওয়া যায়। মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা লিফলেট বিতরণের সময় দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন সেখানে অন্তত 20 জন। সোমবার রাতে চরসামাইল এলাকার পৌর ভবন 2-এর কাছে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান যে মাদারীপুর 1 আসনের মনোনয়ন প্রার্থী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণে বের হয়। এ সময় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সুমনের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা করে আওয়ামী লীগের লোকজন বলে অভিযোগ করেন আহতরা। এ সময় কয়েকটি মোটরসাইকেল এবং দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন এবং সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন তিনি এ সময় বলেছেন, অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে। আমলাদের উপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়। অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাথে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেছেন এনসিপি নেতা। দাবি করেছেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনও ফ্যাসিস্টদের মতো আক্রমণ চালাচ্ছে। এ সময় শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন তিনি। এই ইন্টারিম সাদাবাজদের পাহারাদার হয়ে গেছে, এই ইন্টারিম দুর্নীতিবাজদের পাহারাদার হয়ে গেছে। এই ইন্টারিমের উচিত ছিল শিক্ষার্থীদের পাহারাদার হওয়া, কিন্তু দেখা যাচ্ছে সেই ইন্টারিম অত্যাচারীর পাহারাদার হয়েছে। ভাইয়েরা অনশনে আছেন, আন্দোলনে আছেন, সচিবালয়ের এসি ক্যামেরা ছেড়ে গাড়ির জানলা খুলে, দরজা খুলে একটু নেমে এসে দেখুন, তাদের পাশে বসুন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুরের প্রখ্যাত আউলিয়া শাহ সৈয়দ আহমেদ গেসুদারাজ রহমতুল্লাহ প্রকাশ্য শাহ পীর
কেল্লা বাবার মাজার তার চিরচেনা রূপে ফিরেছে। শুরু হয়েছে সেখানে 7 দিন ব্যাপী ওরস। রোববার থেকে কেল্লা বাবার মাজারে 7 দিন ব্যাপী বাৎসরিক এই ওরস শুরু হয়। 14ই আগস্ট দিবাগত রাত 12টা 1 মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত। দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যে ভক্ত এবং দর্শনার্থীরা। ওরস প্রাঙ্গণে বসেছে বাউল গানের আসর। সপ্তাহব্যাপী ওরস এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে মাজার এলাকাতে আইন শৃঙ্খলা সহ স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত সব কর্মকাণ্ড নির্বিঘ্নে পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গেল বছর ছাত্র জনতার আন্দোলনে বন্ধ ছিল এই আয়োজনটি। বান্দরবানে আন্তঃউপজেলা ভিত্তিক সেনা রিজিয়ন কাপ 2025 উদ্বোধন করা হয়েছে। বোয়াংছড়ি উপজেলার হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার 6টি টিম নিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন যে এই ফুটবল প্রতিযোগিতা 7টি উপজেলা অনুষ্ঠিত হবে। পরে উপজেলা ভিত্তিক টিম গঠন করে আবার জেলা পর্যায়ে টুর্নামেন্ট হবে। বান্দরবানের ফুটবল খেলাকে সমৃদ্ধ করতে এবং দেশের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি, মোবাইল এবং মাদকাসক্তি থেকে ছাত্রদের দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গাজায় আবারও গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন সেখানে আল জাজিরার 5 জন সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ, আরেক করেসপন্ডেন্ট মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরা পার্সন ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মোয়ামেন আলিওয়া। রোববার গাজার আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির সংবাদকর্মীরা সহ প্রাণ যায় সেখানে মোট 7 জনের। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের একটি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক আনাস। হামাসের ঘাঁটিকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে তারা। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তাল ভারতের রাজনীতি। বিহারের ভোটার তালিকায় এবং বিগত লোকসভা নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে বিরোধী জোট ইন্ডিয়া। সোমবার নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নিয়েছেন সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শারদ পাওয়ার সহ বিরোধী দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। এই সময় নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল বের করা হলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। সেখানে ক্ষোভ জানিয়ে বিরোধী নেতারা বলেছেন, স্বৈরাচারী আচরণের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে সাংবিধানিক অধিকার। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।